for that partnership to come. 3 runs away. It's another clean hit. He's celebrating all the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। And who got them there? The captain himself. He's our man of the match today, Mehdi Hassan Miraz. I'm really happy because first time our team semi-final, so I'm really happy, and first of all I would like to thank our batsmen. দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাদক ব্যবসায় অসম্মতি জানানোয় প্রাণ দিতে হয়েছে চা দোকানদার বাবুলকে। অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। শাহ আলী থানার ওসি প্রত্যাহার। নিয়োগে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে বেড়েছে পুলিশের অপরাধ প্রবণতা, বলছেন মানবাধিকার কর্মীরা। অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। মেরামত না করায় যাত্রাবাড়ির আশপাশের রাস্তাগুলোর বেহাল দশা। দুর্ভোগে যাতায়াতকারীরা। আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার, জানালেন মেয়র। এবং ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়। প্রথম শিশু প্রহরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি খুদে পাঠকদের। যুব বিশ্বকাপে ইতিহাস রচনা করল বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালের অপয়া বাধা ডিঙিয়ে স্বপ্নিল সেমিফাইনালে উঠেছে বাংলার যুবারা। অধিনায়ক মেহেদী মিরাজ ও জাকির হাসানের জোড়া 50-তে নেপালকে 6 উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইয়াং টাইগাররা। এর আগে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 211 রান করে নেপাল। জবাবে 10 বল বাকি থাকতে দুর্দান্ত জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা যা পারেননি মেহেদী, শান্ত, জাকিররা তাই করে দেখালেন। শুধু অনূর্ধ্ব 19 না, যে কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলে অনেকে টাইগার যুবদের সহজ জয় প্রত্যাশা করলেও মাঠে দেখা মেলে ভিন্ন এক নেপালের। ব্যবধান বলছে স্বাগতিকদের জয়টা সহজেই এসেছে, কিন্তু হারার আগে না হারার প্রতিজ্ঞাটা ভালোভাবেই রেখেছে হিমালয়ের দেশ নেপালের ক্রিকেটাররা। লক্ষ্যটা বড় ছিল না, কিন্তু 212 রানটাই কঠিন মনে হতে থাকে ওপেনিং এ সাইফ পিনাকের ব্যর্থতার বৃত্ত পূরণে। জুটি জমার আগেই দলীয় 17 রানে কাটা পড়েন সাইফ। পিনাক ইঙ্গিত দিচ্ছিলেন হারানো ফর্ম ফিরে পাবার, কিন্তু জয়রাজের সাথে ভুল বোঝাবুঝিতে শেষ হয় সেই সম্ভাবনা। রান করাটাকে ছেলে খেলায় পরিণত করা শান্ত 8 রানে ফিরে যাওয়ার পর জয়রাজও সে পথ ধরেন। 98 রানে 4 উইকেট হারিয়ে সমর্থকদের কপালে পড়ে চিন্তার ভাঁজ, আর বাড়তে থাকে আস্কিং রান রেট। তবে অবিচল মেহেদী ও জাকির জুটি। কোয়ার্টার ফাইনালের চাপ ভালোভাবেই সামাল দেন এই দুই ব্যাটসম্যান। ইয়াং টাইগারদের রণতরীর নিয়ন্ত্রণ নেন দলের কান্ডারি। রান খরে থাকা জাকির ক্যারিয়ারের চতুর্থ ও মেহেদী মিরাজ 10ম 50 তুলে নেন। তীব্র রোমাঞ্চের ম্যাচে তুলিশ শেষ আচরটা দেন জাকির, আর পঞ্চম উইকেটে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 117 রানের জুটি গড়ে সমর্থকদের মাতান জয়ের উন্মাদনায়। এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নেপালের শুরুটা হয়নি মনের মতো। 63 রানেই নেই টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। তবে আরিফ শেখকে সঙ্গে নিয়ে অধিনায়ক রাজু রিজাল চতুর্থ উইকেটে যোগ করেন 51 রান। এরপর টাইগার যুবদের নিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিং এ এক রাজু রিজাল ছাড়া কেউই বেশি দূর এগুতে পারেননি। উইকেটের চারপাশে দারুণ কিছু শট খেলে যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন নেপাল অধিনায়ক। 72 রানে রাজু ফিরে গেলে এরপর তার সতীর্থরা রাখতে পারেননি বড় কোনো অবদান। নেপালের পুঁজি দাঁড়ায় 211 রান। রূপকথা লিখতে শেষ পর্যন্ত যা যথেষ্ট ছিল না। ইতিহাসের পাতায় লেখা হলো ইয়াং টাইগারদের অভূতপূর্ব এক অর্জন, প্রথমবারের মতো সেমিফাইনালে বাংলাদেশ। আর প্রতিপক্ষ নেপাল হলেও এই লড়াকু পারফরমেন্সে বলে দেয় মেহেদী মিরাজের দলকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখাই যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
শুনবো, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ম্যাচটি তো নিশ্চয়ই আপনিও দেখেছেন, তো এর আগে তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ, এবার সেই সফলতাটি এসেছে, তো এই অর্জনটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রিলিফ বলতে পারেন, কিছুটা মানে একটা টেনশন তো সবসময় কাজ করছিল, কারণ এর আগে যতগুলো বিশ্বকাপ আমরা খেলতে গিয়েছি, মানে যুব বিশ্বকাপ, আমাদের প্রাপ্তি খুব একটা বেশি ছিল না। এর কয়েকটা বিশ্বকাপে কিন্তু খুব ভালো দল গিয়েছিল এবং তার আগে পুরো বছরটা খুব ভালো খেলেছে, এক্সপেকটেশন অনেক হাই নিয়ে গিয়েছে, বাট আনফর্চুনেটলি সোফার আমাদের খুব একটা ভালো করতে পারিনি। কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছে, অনেকগুলি প্লেট কাপ পর্বতে অনেকগুলো উঠতে পারিনি। বাট এবার দলটা নিয়ে প্রত্যাশা একটু বেশি। গত এক বছর অসাধারণ ক্রিকেট খেলেছে দলটা, এবং এই টুর্নামেন্টের আগেও খুব ভালো খেলছিল, এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে। যেহেতু কোয়ার্টার ফাইনাল স্টেজে খেলা ছিল, তার জন্য একটু বাড়তি চাপ হতো, যেমন আমাদের মধ্যে ছিল তেমন হয়তো খেলাদের মধ্যেও ছিল। আমার মনে হয় যে আজকের হার্ডেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এটা পার হওয়ার পরে হয়তো সেমিফাইনালটা অতটা কষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, প্রতিপক্ষ তো ছিল নেপালেরও যে খুব বেশি সফলতার গল্প আছে বিষয়টা তা না, কিন্তু যেটি বলতে হয় যে এবার বাংলাদেশ ফেভারিট ছিল, অন্যান্য বারগুলোতেও ফেভারিটই ছিল, কিন্তু নেপালের সঙ্গেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। হ্যাঁ, এটা আসলে এক্সপেক্টেড কারো কাছে ছিল না। আমি যদি আপনি বাকি বাংলাদেশের খেলাগুলি দেখেন, আমরা কিন্তু সাউথ আফ্রিকা হারিয়ে এসেছি, ওয়েস্ট ইন্ডিজকে তার আগে সিরিজ হারালাম, শ্রীলঙ্কায় হারিয়ে এসেছি, তো নেপাল অনেক ইজিয়ার হওয়ার কথা। বাট আমার মনে হয় যে যেহেতু হয়তো আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল মানে নকআউট স্টেজে খেলা, ফার্স্ট রাউন্ডে যত সহজ হবে কোয়ার্টার ফাইনাল স্টেজটা অত সহজ হবে না, এটাও হতেই পারে, কারণ প্রেশারটা একটু অন্যরকম থাকে, এবং দেয়ার আন্ডার 19 বয়স হয়তো চাপটা একটু বেশি নিয়ে ফেলেছিল, নাহলে হয়তো এত কষ্ট হতো না। বাট কিছুটা ক্রেডিট নেপালদের দিতে হবে, ওদের কিন্তু খুব কম ফ্যাসিলিটি, কম সুযোগ সুবিধার মধ্যে কিন্তু ওরা এই ওয়ার্ল্ড কাপটা খুব দারুণ ক্রিকেট খেলেছে, তো আমাদের কাজটা কিন্তু ওরা অত সহজ করতে দেয়নি। শুন ভাই, 11 ফেব্রুয়ারি যে সেমিফাইনাল, সেখানে তো বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান অথবা ওয়েস্ট ইন্ডিজ যে কোনো একটা দল হয়তো আসবে, কিন্তু আপনি পার্সোনালি যদি বলি যে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, পাকিস্তানকে নাকি ওয়েস্ট ইন্ডিজকে? দেখুন, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়েছি 6-0-তে এই ওয়ার্ল্ড কাপের আগে, এবং ওয়েস্ট ইন্ডিজ এই সাবকন্টিনেন্টে খুব ভালো ক্রিকেট খেলছে না, ওই হিসাব করলে পাকিস্তান টিমটা একটু স্ট্রং বেশি ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের থেকে। বাট আমাদের আসলে অপশন আমি চুজ করতে চাই না, বিকজ যদি পাকিস্তান আসো আমরা ওইটাকে নিয়ে ঘাবড়ে যেতে চাই না, কারণ আমাদের টিমটা এখন যে ক্রিকেট খেলছে, মানে ফাইনালের স্বপ্ন দেখাটা বাস্তবতা মানে সঙ্গত হবে কিনা, বাস্তবসম্মত হবে কিনা? খুব বেশি বাস্তবসম্মত আমার মনে হয়, কারণ আজকের ম্যাচটা বরং বেশি কঠিন ছিল, বাট আমার মনে হয় সেমিফাইনালটা হয়তো এত কঠিন নাও হতে পারে। বাট যেহেতু সেমিফাইনাল এবং পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দুজনের ট্র্যাডিশন আছে খুব ভালো ক্রিকেট খেলার, বাট যেটা আপনি বললেন যে আমি অপশন চুজ করতে চাই না, আমরা যে ভালো দল আসলে কোনো অপশন নিয়ে বসে থাকে না, আমি চাইবো আমাদের দলটা যেমন খেলছে এই কনফিডেন্সে থাকুক, যেই আসুক ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, আমি এখন এখানে থেমে যেতে চাই না। একটা স্বপ্ন পূরণ হয়েছে, কোয়ার্টার ফাইনাল স্টেজ পার হয়েছি, বাট আমাদের স্বপ্নটা আসলে আরেকটু বড়, খুশি বাট খুব বেশি হতে চাই শেষ পর্যন্ত যেতে। অন্য একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেটের যারা মানে যে সফলতার গল্পগুলো যারা তৈরি করছেন, তারা সেই গ্রাম থেকে, মফস্বল থেকে বা স্কুল পালিয়ে হয়তো কেউ আসছেন, কিন্তু প্রাতিষ্ঠানিক যে ক্রিকেট, সেখান থেকে খুব ভালো মানের খেলোয়াড় ওইভাবে আসছে না, এইটাকে কিভাবে পর্যালোচনা করবে? ক্রিকেট আসে নেই যেহেতু প্রথম কথা, তো যেখান থেকে আসুক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের আসলে ট্যালেন্ট অনেক আমাদের দেশে, মানে উপরওয়ালা প্রদত্ত ট্যালেন্ট আসলে অনেক বেশি, যেই সিস্টেমই থাক, যেমন থাক, ভালো মন্দ, আমাদের খেলার কিন্তু উঠে আসছে, সেটা ইনস্টিটিউটে হোক বা কিংবা বাইরের থেকে হোক। আমরা যদি আমাদের যে ট্যালেন্ট সার্চটা চলে সেটা যদি কন্টিনিউ করতে পারি, সবসময় চালিয়ে যাই, তাহলে আশা করি আমাদের ভবিষ্যতেও আরও অনেক প্লেয়ার খুঁজে পাবো আমরা। শুনবো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ক্রিকেট দলের এই যে সফলতা, সেই সফলতার গল্পের আমাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। কথা বলছিলাম তার সঙ্গে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পক্ষ থেকে। সংবাদপত্রের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যমের প্রতি তথ্যভিত্তিক সমালোচনার আহ্বানও জানান আব্দুল হামিদ। দেশবরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। দৈনিকটির 25 বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দেশের প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের খ্যাতনামা 24 বিশিষ্ট নাগরিকের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেয়া হয় বিশেষ সম্মাননা। Professor Emeritus Anisuza
সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসী পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকর্ষের শীর্ষে নিয়ে যেতে পারে। আপনারা সরকারের এমনকি আমারও সমালোচনা করবেন, তবে মনে রাখতে হবে তা যেন তথ্যভিত্তিক হয়, কোনোভাবেই যেন এক পেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনের সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদপত্রের বিরুদ্ধে যে কোনো আক্রমণ গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তিকে মোকাবেলা করতে হবে। গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গাজীপুরের তেঁতুইবাড়িতে পৌঁছালে তাকে স্বাগত জানান হাসপাতালের প্রধান নির্বাহী। শেখ হাসিনা নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন এবং চেকআপের ফি দেন। মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি সেখানে নাক, কান, গলা এবং চোখ পরীক্ষা করান। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ছাড়াও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরাও উপস্থিত ছিলেন। সন্ধ্যার সময়ে আরো থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলায় নানা বয়সী মানুষের ভিড়, সচেতনতা বাড়াতে আয়োজন করছেন কর্তৃপক্ষ। মাদক ব্যবসায় অসম্মতি জানানোর কারণেই বাবুল মাতব্বরকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এলাকাবাসী ও তার স্বজনদের। সকালে রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকায় নিহত বাবুল মাতব্বরের বাড়িতে গিয়ে দেখা যায় আহাজারি করছেন তার পরিবারের সদস্যরা। স্বজনদের অভিযোগ, এলাকার মাদক ব্যবসায়ী পারুলি বেগম বাবুলকে দিয়ে মাদক বিক্রি করাতো, আর এই কাজে সহায়তা করত স্থানীয় প্রভাবশালী নেতাসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। তারা জানান, গত 1 বছর ধরে মাদকের ব্যবসা ছেড়ে টং দোকানে ব্যবসা করছিল বাবুল। এরই জের ধরে বুধবার চাঁদাবাজির ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার মারা যান বাবুল মাতব্বর। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শাহ আলী থানার 5 পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার ও পারুলি বেগমকে আটক করা হয়েছে। দেখছি অনেক ভালাই, কেউ লোক ঝগড়া করে নাকি। দোকানটা দিচ্ছে, দোকান দিয়ে আমি যেনকে মরছে হেনকে দিয়ে দোকান দিয়ে লইয়া নাতিনটে লইয়া আর পোলাটা লইয়া, যে পোলাটা ছুটে আনছে এই পোলাটা লইয়া বয়ে রয়েছে। বেশি দিন হয়নি, এলাকার মধ্যে বাবুল লোকটা ভালো আছে। ওরে দিয়া গাঁজা বেচাইলে পারুলির সুবিধা হয়, সেই সুবিধা করতে পারে নাই বিদায় পুলিশের সোর্স দিয়া ও এইভাবে ওরে মারাইছে। আমার বাবার আগেই বলছে তোকে আমি দেখে নিমু, যে আমার লোক তুই ধরাই দিছিস, তোর আমি দেখে নিমু। এখান থেকে সোর্স পুলিশ নিয়ে এসে এই ঘটনাটা চাঁদার সিস্টেমে এই ঘটনাটা ঘটায়। এদিকে রাজধানীর মিরপুরে চা দোকানদার বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহিন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গতকাল একই থানার আরও 5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে 2 জন SI, 2 জন ASI ও 1 জন কনস্টেবল ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। পরিবারের অভিযোগ, বুধবার রাতে মিরপুরের 1 নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের গায়ে কেরোসিন এর চুলায় বাড়ি মারে এবং এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন লাগে। নিয়োগে দুর্নীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন অপরাধী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাৎক্ষণিকভাবেই। রিপোর্ট ওমর ফারুকের। 9 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বিকে চাঁদার দাবিতে হত্যা চেষ্টার অভিযোগের মধ্য দিয়ে আলোচনায় আসে পুলিশের অপরাধ প্রবণতার বিষয়টি। তার রেশ কাটতে না কাটতেই 15 জানুয়ারি সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্রকে বেধড়ক পেটায় পুলিশ। একই মাসের শেষ দিন আদাবরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এসব ঘটনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পুলিশের পক্ষ থেকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার মধ্যেই বৃহস্পতিবার পুলিশের চাঁদাবাজির ঘটনায় মারা যান চা বিক্রেতা বাবুল। এ বাস্তবতায় প্রশ্ন উঠেছে, একের পর এক নিষ্ঠুর ঘটনায় কেন জড়িয়ে যাচ্ছে পুলিশের নাম? পুলিশের নিয়োগ, পুলিশের পোস্টিং, প্রশিক্ষণ, পদোন্নতি, এটির মধ্যে যে দুর্নীতির বীজ বপন হয়েছে, যেটার থেকে পুলিশকে নিবৃত্ত করা প্রায় অসম্ভব বলে অনেকে মনে করছেন। রাজনৈতিকভাবে দৃষ্টিকোণ থেকে পুলিশকে ব্যবহার করা ক্ষমতাসীনদের। আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের মধ্যে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে, অঞ্চলভিত্তিক আঞ্চলিকতার সিন্ডিকেট বা কোনো সম্প্রদায়ের সিন্ডিকেট।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ ও পোস্টিংয়ে অনিয়ম এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা পুলিশকে কোনো ছাড় দিচ্ছেন না। কোনো কেন্দ্রে কিংবা কোনো জায়গায় এই কমপ্লেন আসে, আমরা এটা যাচাই বাছাই করি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টও করে, আমাদের মন্ত্রণালয় থেকেও করা হয়। এইরকম দুই একটা ঘটনা ঘটতেই পারে। এই ঢাকার বুকে একটা দুইটা ঘটনা ঘটেছে, এইরকম ঘটনা মাঝে মাঝে দুই একটা যে ঘটনা তা আমি অস্বীকার করব না ঘটে। আমার মনে হয় যে এটা উদ্বেগের কোনো কারণ নেই। পুলিশের অস্ত্র, পুলিশের গাড়ি, পুলিশের পোশাক পরিচ্ছদ ব্যবহার করে যখন ঘটনাগুলো ঘটে এবং টিম যখন ঘটনা ঘটায়, তখন এইটাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলার সুযোগ কোন কারণেই। এটা একটা ডিসিপ্লিন ফোর্স। এই ফোর্সে যদি অরাজকতা আসে, এই ফোর্সে যদি এই ধরনের আইন ভঙ্গের একটা সৃষ্টি কালচার তৈরি হয়, তাহলে এটাকে আমরা ধরে রাখতে পারবো না। এইটা আমরা জানি, এটা আমরা উপলব্ধি করি। সেই জন্যই আমরা পুলিশের স্বার্থে আমরা এর সমস্ত ধরনের ডিসিপ্লিন যাতে বজায় থাকে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে মানবাধিকার কর্মীরা মনে করেন বর্তমান অবস্থা থেকে উত্তরণে অপরাধী পুলিশের বিরুদ্ধে নেওয়া শাস্তি দৃষ্টান্তমূলক এবং দৃশ্যমান হওয়া উচিত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চা বিক্রেতাকে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সরকার আইনের শাসনে বিশ্বাস করে তা জনগণের সামনে প্রমাণ করার আহ্বান জানান সুরঞ্জিত। আপনার পুলিশ স্টোভ জ্বলতেছে, এটার উপরে বাড়ি মেরে আগুন জ্বালাই দিল, মানুষটার উপর জ্যান্ত মানুষটার পুড়ে মেরে ফেলাইলো, এর ব্যাপারে তদন্ত লাগবে। এটা একটা চাঞ্চল্যকর হত্যা, আমি ডিক্লেয়ার করতেছি। সেই পুলিশ যেখানে জড়িত তাকে শাস্তি দিয়া দ্রুত বিচার আইনে আপনারা এই 1 মাসের মধ্যে এটা শেষ করেন। আর এদিকে পুলিশ বাহিনী বেআইনি সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন এই বাহিনীতে এখন বড় ধরনের সংস্কার জরুরি হয়ে পড়েছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। পুলিশের আমি মনে করি রিফর্ম হওয়া দরকার। এই রিফর্মের কথা অনেকদিন ধরে হয়ে আসছে। অনেক বড় ধরনের বৈপ্লবী সংস্কার হচ্ছে। আমি মনে করি সবচেয়ে বড় যে তার সংস্কার সেটা হচ্ছে তাদের কালচারাল রিভলিউশন। মানুষকে সেবা দেওয়ার জন্য যে মনোবৃত্তি, সেটার আহরণ। যেহেতু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই বেআইনি একটি সংগঠনে পরিণত হয়েছে, সুতরাং দেশের মধ্যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে অত্যন্ত জ্যামিতিক হারে। এই বৃদ্ধি পাওয়ার কারণেই আজকে ব্যাপকভাবে শিশু হত্যা হচ্ছে, কিশোর হত্যা হচ্ছে। শিশু কিশোরদের পদচারণায় মুখর ছিল অমর একুশে গ্রন্থমেলার 5ম দিনের সকাল। প্রতি বছরের মতো এবারও শিশু প্রহরে ছিল নানা আয়োজন। হালম, টুকটুকি আর একটিকে নিয়ে বেশ খুশি খুদে পাঠকরা। এই পাঠকদের কথা জানাচ্ছেন শাতিলা শারমিন, আর ক্যামেরা ছিলেন নিজামুদ্দিন। মুখে আধো আধো বলি, বাবা মায়ের হাত ধরে রাজকুমার আর রাজকন্যারা এসেছে বইয়ের রাজ্য ঘুরে দেখতে। তাই বাংলা একাডেমি প্রাঙ্গণও যেন সেজেছিল কল্পনার রাজ্যে। সকাল থেকেই রং তুলি আর শিশু মনের কল্পনা রূপ নিয়েছে এমন সব অসাধারণ ছবিতে। আলাদা করে তৈরি করা শিশু কর্নারের স্টলগুলো ছিল রাজা রানী, রাজকুমার রাজকন্যা, রাক্ষস, ভূতপেতনি নিয়ে লেখা নানা আকর্ষণীয় বইয়ে ঠাসা। শিশুদের মন কাটতে ছিল পরিচিত সব কার্টুন চরিত্রের রং বেরঙের উপস্থাপনা। শুধু বইয়ের পাতাই নয়, তাদের দেখা মিলেছে বাস্তবেও। বইমেলায় কি কি হয়, বইমেলা কেন হয়? এই যে বাচ্চারা যে যাবে এর জন্য। বই দেখেছি, সিসিমপুর দেখেছি, সিসিমপুরের ছবি দেখেছি, টম এন্ড জেরি, মোটু পাতলু, সিসিমপুর দেখছি, তারপর বই কিনছি। কিশোর কিশোরীরা ব্যস্ত ছিল মহাজগৎ আর পৃথিবীর নানা সমস্যা জয়ে বিজ্ঞানের ব্যবহার নিয়ে লেখা দারুণ সব বিজ্ঞান কল্পকাহিনীতে। একটু ভুতুড়ে টাইপের গল্প, সেগুলো পছন্দ করি, আর কমিক্স বই। কোন বই তোমার সবচেয়ে ভালো লাগে? মাশরাফি। কেন? কেন? আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন। অভিভাবকরা জানালেন অমর একুশের চেতনা আর বাংলা সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দিতেই সন্তানকে নিয়ে এসেছেন এখানে। ওরা এখানে এসে অনেক কিছু শিখছে, বইগুলো দেখছে, পড়ার আগ্রহ বাড়বে, কারণ গেমস দেখেই তো আর সবকিছু হবে না, বইও পড়তে হবে। জাস্ট ওদেরকে ছেড়ে দাও যে ওদের আপনার কোনটা ভালো লাগছে, সব বইগুলো আমি একসাথে এটা পাচ্ছি। আয়োজকরা জানিয়েছেন এ মাসের প্রতি শুক্র ও শনিবার এমন নানা আয়োজন থাকবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
সকালের মতো ছুটির দিনের এই বিকেলেও পাঠকের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। এই মুহূর্তে বাংলা একাডেমিতে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম। বইমেলার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে এখানে শিশু প্রহর 1টা বাজে শেষ হলো, কিন্তু এখনো শিশু প্রহরের আমেজ এখানে আছে। এবং আজকে যেহেতু 256টি যে বই বের হয়েছে তার মধ্যে শিশুদের বইয়ের সংখ্যা, শিশুতোষ উপন্যাস, কিশোর উপন্যাস এগুলোর সংখ্যা বেশি ছিল। আর আজকে যেহেতু ছুটির দিন, সবকিছু মিলিয়ে পরিবার পরিজন নিয়ে সবচেয়ে বেশি এখানে কিন্তু শিশুদেরকেই দেখা গেছে, কিশোরদেরকেই দেখা গেছে। এবং এখন মেলার এই শেষ মুহূর্তটাতে কিন্তু এখনো এখানে সব বয়সীদের সঙ্গে শিশুদেরও অনেক বেশি ভিড় আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি অবসর প্রকাশনা সামনে, সেখানে দেখতে পাচ্ছি যে সব বয়সীদের ভিড় আছে। তবে এখানে কিশোরদের জন্য, শিশুদের উপযোগী যে বইগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তাদের ভিড় অনেক বেশি রয়েছে। এবং তাদের সঙ্গে কথা বলে জানা যাক যে আজকে আপনাদের সবচেয়ে বেশি কোন বইটির জন্য সবচেয়ে বেশি ভিড় ছিল এবং কোন ধরনের বই আপনারা এবার এনেছেন নতুন? ধন্যবাদ। আসলে এখানে সব ধরনের বই আছে, কিন্তু সবচেয়ে বেশি আমি যেটা খেয়াল করে দেখেছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বইগুলো এগুলো বেশি যাচ্ছে এবং এটা মানুষ বেশি কিনছে এখানে। আপনাদের স্টল তো মেলার একটু পেছনের দিকে পড়েছে, সব মিলিয়ে আপনাদের কাছে সার্বিক ব্যবস্থা কেমন মনে হচ্ছে? সব ভালো, কিন্তু একটা সমস্যা কিন্তু ধুলা প্রচুর। এই ধুলাটার এটা একটু ব্যবস্থা না করলে আসলে এটা কাস্টমারদেরও জন্য সমস্যা, তারা ঠিকমতো বাছাই করতে পারছে না, তাদের বাচ্চাদের জন্য তো আরো সমস্যা হচ্ছে এগুলো। আজকে শিশু প্রহর আপনাদের কেমন কেটেছে? ভালো, আমি আসলেই খুব ভালো যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একজন পাঠকের সঙ্গে কথা বলা যাক। আপনার কাছে মেলা কেমন মনে হচ্ছে? মেলা ভালোই লাগতেছে, তবে ধুলাটা অনেক বেশি। তো মানে ধুলাটা যদি একটু আয়োজকরা এটা নিয়ে কোনো ব্যবস্থা করে তাহলে বোধহয় একটু ভালো হয়। বিশেষ করে বাচ্চারা আসলে খুবই মানে বিরক্ত হয়ে যাচ্ছে, অল্পতেই বাসায় যাওয়ার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছে ধুলোতে। তাছাড়া বড়দেরও অনেক প্রবলেম হচ্ছে, তো এটা যদি একটু তারা মানে দৃষ্টিতে। স্টল খুঁজে পেতে কি কোনো ধরনের অসুবিধা হয়েছে কিনা? না, স্টল খুঁজে এবার অবশ্যই স্টলটা একটু অন্যরকম ভাবে সাজানো, তবে স্টল খুঁজে পেতে খুব বেশি সমস্যা হচ্ছে না, কারণ ভালো ভালো যেসব প্রকাশনী সেগুলো সামনের দিকেই আছে, মোটামুটি ঠিক মতোই আছে সবকিছু। আপনাকে অনেক ধন্যবাদ। খবির, এই যে এখন মেলার যে অবস্থা দেখতে পাচ্ছেন যে সবগুলো স্টলেই যেমন লোকজন রয়েছে, আজকে বিকেলে কিন্তু এর চেয়ে অনেক বেশি ভিড় ছিল। এবং আজকে প্রকাশকরা এবং বিক্রেতা কর্মীরা তারা যেমন আশা করছিলেন যে তাদের আজকে খুব ভালো বেচা কেনা হবে, যে নতুন বইগুলো এসেছে সেগুলো পাঠকরা খুঁজে দেখবেন, আজকে কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এবং তারা বলছেন যে আজকে যেহেতু মেলার প্রথম ছুটির দিন, মেলার প্রথম শুক্রবার, এরকম আরও যত ছুটির দিন থাকবে, শিশু প্রহর থাকবে, যতগুলো ছুটির দিন থাকবে, তারা আশা করছেন যে এই আজকে যত পাঠকের সমাগম হয়েছে তা আরো দ্বিগুণ বা তিনগুণ হবে। পারমিতা হিম জানাচ্ছিলেন অমর একুশে গ্রন্থমেলার খবর। সন্ধ্যার সময় আরো থাকছে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্ত করে যথাযথ ক্ষতিপূরণ দিতে জাতিসংঘ প্যানেলের রায়, যুক্তরাজ্যকে রায় মেনে নেওয়ার আহ্বান অ্যাসাঞ্জের। পাকপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পাখি মেলা 2016। মেলা উপলক্ষে দিনভর দর্শনার্থী মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মূলত জীববৈচিত্র্য রক্ষায় সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর এর আয়োজন হয় বলে জানালেন আয়োজকরা। আরো জানাচ্ছেন তানিন মেহেদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আকাশে এখন এমনটাই ঝাঁকে ঝাঁকে পাখির মেলা। পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এখানকার লেকগুলোতে নিশ্চিন্তে কাটছে নাম না জানা এই পাখিদের জীবন। মেলার মূল আয়োজন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে থাকলেও সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় জমান পাখির অভয়ারণ্যে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাজধানী ছাড়াও অন্যান্য এলাকা থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা। একটু শহর থেকে একটু দূরে প্রাকৃতিক পরিবেশে, মনোরম পরিবেশে আমরা পাখি দেখতে আসি প্রতি বছরই। বাচ্চারা এখানে যে উপস্থিত হয় তারা ছোট থেকেই পাখি সম্পর্কে জানছে, সেজন্যই মূলত এখানে আসা। পাখি মেলা এবং পাখি দেখা দুটোটা জুড়ে আসা আর কি। উদ্দেশ্য ওদেরকে পাখি দেখানো, ওরা পাখি সম্পর্কে জানুক এবং পাখি দেখুক, পাখি চিনুক। তবে পাখি আমরা অন্যান্য বছর মিডিয়ার মাধ্যমে যেটা দেখছি যে অনেক পাখি ছিল, কিন্তু এই বছরটা কম মনে হচ্ছে সেই তুলনায়। আয়োজকরা জানান জীববৈচিত্র্য রক্ষায় পাখির ভূমিকা সম্পর্কে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতেই 15 বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন তারা। পাখি মেলার আয়োজন অনেকটাই সফল, কারণ এটি বিগত 15 বছর একটি জাতীয় রূপ পেয়েছে।
এবং বাংলাদেশের সকল প্রান্তের লোকজনই এখন মোটামুটি জেনে থাকেন যে পাখি মেলার আয়োজন করা হয়, কেন আয়োজন করা হয় সেটিও তারা জানেন। এবং 195 প্রজাতির পাখি এখানে রেকর্ড করেছি, যার 126 প্রজাতি স্থানীয় পাখি এবং 69 প্রজাতি হচ্ছে আমাদের পরিযায়ী পাখি। এর আগে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাখি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। তানিন মেহেদি, সময় সংবাদ, সাভার। নিয়মিত সংস্কার না করায় বেহাল অবস্থা যাত্রাবাড়ির আশপাশের সড়কগুলোর। বিভিন্ন দুর্ঘটনায় হতাহত হচ্ছেন অনেকেই, নষ্ট হচ্ছে গাড়ি আর ক্ষতি হচ্ছে অর্থনীতির। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। ঢাকা দক্ষিণের মেয়র অবশ্য দুষছেন আমলাতান্ত্রিক জটিলতাকে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। এটি রাজধানীর অন্যতম প্রধান একটি ব্যস্ততম সড়ক, যেখানে প্রতিদিনই চলে হাজার হাজার গাড়ি, অথচ এসব রাস্তার অধিকাংশই ভাঙা এবং খানাখন্দে ভরা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচেই যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, সায়দাবাদ, টিকাটুলি ও ধুলাইপাড়ের রাস্তাগুলোর এই বেহাল দশা, তাই ভোগান্তিতে এলাকাবাসী। গাড়ির এই অবস্থা দেখে আসলে বোঝা যায় রাস্তা কতটা বেহাল বা নাজুক। ঠিক এই অবস্থাটি এক দুই দিন নয়, দীর্ঘ বছর বছর ধরে এই অবস্থাটা চলে আসছে। চলাফেরা প্রচুর সমস্যা হয়, গাড়ি ঠিক মতো চলতে পারে না, রিক্সা যেতে চায় না। যারা এরকম চাকরি করে বা এরকম বাহিরে যাওয়া আসা করে, ঝাঁকুনি খেয়ে, ধুলাবালি খেয়ে, এটা আসলে সমস্যা। বয়স্ক আছে, তাদের পিঠের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা পাইতেছে, গাড়িতে অনেকে ব্যালেন্স রাখতে পারতেছে না। মাজা ব্যথা তো হইতেই আছে, যাইয়া ওষুধ খাইতে হয় আবার। রাস্তার বেহাল দশার কারণেই মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে যানবাহনের। রাস্তার কারণে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, বঞ্জির ভাঙে গাড়ির ক্ষতি হয়, গাড়ি চালানো যায় না, প্যাসেঞ্জারের মনে উঠতে না, আমরাও যেতে চাই না। রাস্তা ভাঙা থেকে ধুলাবালিটাই বেশি, ঠিক আছে, এতে সবারই ক্ষতি হচ্ছে। তবে রাস্তার এই অসুবিধার কথা স্বীকার করে নগরপিতা আশ্বাস দিলেন দ্রুততম সময়ে সমস্যার সমাধানের। আমি একটা প্রকল্প করেছি, সেই প্রকল্প আমাদের মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে সেখান থেকে পাশ হয়ে আসতে আমার 4 মাস সময় লেগেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে যে রাস্তাটুকু দীর্ঘদিন যাবৎ নষ্ট ছিল, 3-4 মাস লাগবে এই রাস্তাটুকু আপনার মেরামত এবং সংস্কার করে দিতে। এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ আন্তরিক হলে দ্রুত সমাধান হবে, এমনটাই আশা জনসাধারণের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে কওমি মাদ্রাসায় হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য জোটের একাংশ। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে দলটি। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হামলায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে সারা দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এছাড়া দেশে হত্যা, নির্যাতন ও গুমের ঘটনা ঘটছে অভিযোগ করে অবিলম্বে সব প্রবণতা রুখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। তারা বিনা প্ররোচনায়, বিনা কারণে মাদ্রাসায় প্রবেশ করে আমার ভাইকে শহীদ করেছে। পরিষ্কার বলছি, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে। যুক্তরাজ্যকে জাতিসংঘ প্যানেলের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। এদিকে এই রায়কে হাস্যকর বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এর আগে জাতিসংঘ প্যানেল অ্যাসাঞ্জকে মুক্তি দিয়ে যথাযথ ক্ষতিপূরণ দিতে রায় দেয়। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের আটককে বেআইনি উল্লেখ করে বৃহস্পতিবার রুল জারির পরদিন পূর্ণাঙ্গ রায়ে এই মতামত জানাল জাতিসংঘের বিশেষ প্যানেল। এদিকে তদন্ত দলের রুলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ব্রিটেন ও সুইডেন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন উইকিলিক্সের এক মুখপাত্র। অ্যাসাঞ্জের উপর থেকে সুইডিশ নারীদের যৌন হয়রানির অভিযোগ তুলে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়। এই অভিযোগে গেল 2012 সাল থেকে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। ব্রিফিংয়ে তিনি জাতিসংঘের রায়কে তাৎপর্যপূর্ণ জয় বলে আখ্যা দেন। এদিকে ব্রিটেনের পুলিশ জানিয়েছে দূতাবাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে অ্যাসাঞ্জকে গ্রেফতারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। যুব বিশ্বকাপে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ পারফরমেন্সে সেমিফাইনালে উঠেছে বাংলার যুবারা। ছেলের এমন অর্জনে আনন্দে আবেগ আপ্লুত হয়ে ওঠে পুরো পরিবার। এদিকে ইয়াং টাইগারদের অর্জনে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের ক্রিকেট প্রেমীরাও। শুধু সেমিফাইনাল নয়, আসরে শিরোপাও ঘরে তুলবে যুবারা, এমন প্রত্যাশাই তাদের। আমি গর্বিত বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের মানুষের জন্য সে কিছু দিতে পারে, এই জন্যই আমি আপনার কাছে দোয়া চাই এবং বাংলাদেশি মানুষের কাছে দোয়া চাই। আমার ছেলে না, ছেলে সবাই খেলতে যাইতো, রুমানার এনে আবার খোঁজ দিয়ে আসতাম, আর আব্বু আসতো এনে রাগ করবে এনে, আমি এবার নিয়ে খুঁজতে যাইতাম। তারপর যাই ভালো এই চান্সে গেলে এই শুনে খুশি হইলাম খুব। আমরা চাই যে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাক, অনূর্ধ্ব-19 নয়, জাতীয় টিমও যাতে এবারে এশিয়া কাপ আছে, এবার টি-20 বিশ্বকাপ আছে, সবগুলো যাতে জিততে পারে। অত্যন্ত খুশি আজকে বাংলাদেশ নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে এবং আমরা এই আশাবাদী যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Time for that partnership to come. 3 runs away. It's another clean hit. He's celebrating all the match, and Bangladesh have done it. Once again, I've got to remind you that the first time they'll be in the semi-finals of an ICC event. ইতিহাস গড়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারালো ইয়াং টাইগাররা। মাদক ব্যবসায় অসম্মতি জানানোয় প্রাণ দিতে হয়েছে চা দোকানদার বাবুলকে। অভিযোগ এলাকাবাসী ও স্বজনদের। শাহ আলী থানার ওসি প্রত্যাহার। নিয়োগে দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই বেড়েছে পুলিশের অপরাধ প্রবণতা, বলছেন মানবাধিকার কর্মীরা। অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। মেরামত না করায় যাত্রাবাড়ির আশপাশের রাস্তাগুলোর বেহাল দশা। দুর্ভোগে যাতায়াতকারীরা। আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার, জানালেন মেয়র। এবং ছুটির দিনে অমর একুশে গ্রন্থ মেলায় উপচে পড়া ভিড়। প্রথম শিশু প্রহরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি খুদে পাঠকদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।